৩৫ বছর পর কাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এসব কথা জানান তিনি। আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোট গ্রহণ। সংসদ সদস্যদের ভোট গ্রহণ শেষে কালই প্রকাশিত হবে ফলাফলের গ্যাজেট। ঐতিহাসিক এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো সরাসরি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। একদিকে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমেদ। কে হবেন আগামী রাষ্ট্রপতি, এ নিয়ে চলছে আলোচনা। বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, ঐতিহাসিক এই নির্বাচন আয়োজনে কোনো ঘাটতি রাখেনি কমিশন। এখানে যারা ইনভলভ থাকবেন সবার সহযোগিতা পাচ্ছে, তাতে কোনো ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না, এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো সংসদ অধিবেশন না থাকায় আইন ও বিধিমালা অনুযায়ী বিশেষ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সবার সামনে বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের সময় চালানো যাবে না কোনো ধরনের প্রচারণা। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা শেষে একই দিন গেজেট প্রকাশ করা হবে। গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এদিকে আগামী ২১ আগস্ট বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংসদ সচিবালয়ে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। বলেন, সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। তিনি জানান, নির্বাচনের শুরু হওয়ার পর বিটিভিতে ২০ মিনিট লাইভ হবে। শেষে ফলাফলও লাইভ ঘোষণা করা হবে বলেও জানান চিফ হুইপ। বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসে নতুন যাত্রা শুরু হবে। আমাদের 2জন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন। একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশে মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। দুদক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান। দেশ থেকে দুর্নীতি দূর করাই মূল চ্যালেঞ্জ হবে বলে জানান তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ায় যে প্রশ্ন উঠেছে তাকে অভিযোগকারীদের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ১৬৮ দিন ফাঁকা থাকার পর নতুন চেয়ারম্যান ও কমিশনার পেল দুর্নীতি দমন কমিশন। দুদকের ৮ম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান। যদিও তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, সংবিধানের ৯৯(১) অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিচারপতির অবসরের পর লাভজনক পদে নিয়োগের সুযোগ নেই। সাংবাদিকরা এটা নিয়ে প্রশ্ন করলে দুদক চেয়ারম্যান বলেন, তিনি বিশেষ যোগাযোগ করে এই পদে আসেননি। পরে দুদক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন চেয়ারম্যান ও কমিশনাররা। বেশ কিছু বার্তা দেন তারা। এ সময় সাংবাদিকদের চেয়ারম্যান জানান, তাঁদের মূল লক্ষ্য দেশ থেকে দুর্নীতি দূর করা। আমরা যেন মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে একটু দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের কাজ করা শুরু করে দেন। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের
প্রত্যাশা আছে। দুদক চেয়ারম্যান ও কমিশনাররা আগের মতোই আশার বাণী শোনান। বলেন, রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করবেন তারা। আমরা যা করব আপনারা নিজেই দেখতে পারবেন। এসবগুলো ইন অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না। আমরা একটা কথা বললাম, কাজ করতে পারলাম না, তার পরবর্তী আপনারাই সমাধান ধরবেন। অর্থাৎ দয়া করে আমাদের সুযোগ করে দেন। আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সাথে সমস্যা আসুক, আমরা সমাধান করব, সঠিকভাবে করার চেষ্টা করবো। স্যারের বক্তব্যকে সমর্থন করে শুধু এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি যাবেন। ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা হতাশা হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যাশার সামনে রেখেই আমরা এখানে আসছি। কিছুদিনের মধ্যেই কমিশনের কাজের গতি বাড়বে বলেও আশ্বস্ত করেন তারা। সরকার আসে, সরকার যায়, দুর্নীতির দুষ্টচক্রে বাংলাদেশ ঘুরপাক খায়। গত 25 বছর ধরে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। নতুন কমিশন সেখান থেকে কতটা উন্নতি করতে পারে সেদিকে তাকিয়ে দেশের মানুষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, দুদক কার্যালয়, ঢাকা। ৯,৩33 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় 6টি নতুন এবং 4টি সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়। বিদ্যুতের ঘাটতি রোধে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের, এমন তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় বৈঠক। এতে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত 12টি প্রকল্পের মধ্যে অনুমোদন পায় 10টি প্রকল্প। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি টাকা, যার মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 8,488 কোটি 71 লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ 936 কোটি 38 লক্ষ টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। 12টি প্রকল্পের মধ্যে মোট 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে। কোনো প্রকল্পে পর্যবেক্ষণ আছে এবং 2টি প্রকল্প রিভিউ করার জন্য আবার ফেরত পাঠানো হয়েছে। যে 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে সেখানে মোট ব্যয় 9,333 কোটি 58 লক্ষ টাকা। জামালপুরে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ঢাকা মেডিকেল কলেজে নতুন ভবন নির্মাণ, দেশের 10টি মেডিকেল কলেজে 19টি ছাত্রাবাস নির্মাণ, বাঁশবাড়িয়া ফেরিঘাট নির্মাণ ও রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকের দ্বিতীয় সভায়। বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে, সেইটাকে আসলে বাস্তব রূপ দিতে গেলে জ্বালানি লাগবে। জ্বালানি খাত অন্যতম গুরুত্বপূর্ণ। সরকার একদিকে নিজেদের গ্যাস উত্তোলন করার চেষ্টা করছে সর্বাত্মকভাবে, অন্যদিকে রিনিউয়েবল এনার্জিতে ব্যাপকভাবে ট্রান্সফর্ম করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে আপৎকালীন মজুদ, সেটা 1.5 মাস ছিল এবং এটা 6 মাসে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় 5,000 কোটি টাকা এবং লালমনিরহাটে নদী ভাঙন রোধে 298 কোটি টাকার প্রকল্পেও অনুমোদন দেয়া হয়েছে। বিদ্যুতের ঘাটতি রোধে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের, এমন তথ্যও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। ধরলা নদীর ডান তীরের ভাঙন হতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা করার একটা প্রকল্প। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। সব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। বিকেল 4:30টার দিকে কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। গত 17 আগস্ট সবশেষ দায়ের হওয়া মামলাতেও খায়রুল হকের জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। 10 আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যা চেষ্টার ওই মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। এর আগে আরও 7টি মামলায় বিভিন্ন সময় জামিন পান বিচারপতি খায়রুল হক। গত বছরের 24 জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে নোয়াখালী 6 আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রিটে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন এই রিট দায়ের করেন। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি রাজি কাল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। এর ফলে রাষ্ট্রপতি নির্বাচনে আর কোনো আইনি বাধা রইল না।